আচ্ছা দেখ, আমরা হচ্ছে কি সম্পর্কে আলোচনা করব, ভারতের প্রতিবেশী দেশসমূহ আর তাদের সঙ্গে ভারতের সম্পর্ক। ঠিক আছে, আগের দিনে বুঝেছিস নিশ্চয়ই, আজকের বললে পুরোপুরি তোদের কমপ্লিট হয়ে যাওয়ার উচিত কনসেপ্ট গুলো। তাহলে ভালো করে বলে দিচ্ছি, একবার শুনে নিবি সবাই। সেটা হচ্ছে কি, দেখ ভারতবর্ষ আমাদের দেশ তো, একটা পৃথিবী যদি হয়, তো যখন হয়তো বলা হয়েছে পৃথিবী মোটামুটি একটা গোলাকার, তো মাঝখান বরাবর যদি আমরা কাটি, যদি মানে হচ্ছে পৃথিবীর বারবার করে বলা হয় একটা ম্যাপের উপরেরটা উত্তর, নিচেরটা দক্ষিণ, আর আমার হচ্ছে ডান দিকেরটা পূর্ব, বাঁ দিকেরটা পশ্চিম। এই পূর্ব পশ্চিম অনেকগুলো রেখা বিস্তৃত আছে, বৃত্তাকার রেখা। এরকম যদি হয় এর চারদিক ঘুরে একটা রেখা আছে, মানে 360 ডিগ্রি রেখা আছে, সেই রেখাটাকে আমরা কি বলি, নিরক্ষ রেখা বলি, তাই তো? একদম মাঝ বরাবর যে রেখা, তাই নিরক্ষ রেখা। আর নিরক্ষ রেখা সমান্তরালে অনেকগুলো রেখা আছে, সেগুলোকে অক্ষরেখা বলা হয়। সবচেয়ে বড় অক্ষরেখা নিরক্ষ রেখা। নিরক্ষ রেখা দিয়ে যদি পৃথিবীর কাটি, যদি তাহলে উপরে একটা গোলার্ধ হবে, নিচে একটা গোলার্ধ হবে। উপরেরটার নাম উত্তর গোলার্ধ, নিচেরটার নাম দক্ষিণ গোলার্ধ। এই পিছনে একটা বল আছে, তো ওই বলটা আমাদের ছুড়ে দাও তাহলে। দেখো এটা একটু ইয়ে হয়ে আছে, নোংরা হয়ে আছে খেলার জন্য। এইটা তো এই যে মাঝখানে যে দাঁড়িটা বলের, এইটা হচ্ছে আমাদের নিরক্ষ রেখা। এর ওপরের গোলার্ধটার নাম হচ্ছে উত্তর গোলার্ধ, নিচের গোলার্ধটার নাম হচ্ছে দক্ষিণ গোলার্ধ। এইবার যদি আমরা এরকম পূর্ব পশ্চিমে যদি কাটি পৃথিবীর, কিসের দ্বারা কাটবো? মূল মধ্য রেখা, আর তার বিপরীতে একটা 180 ডিগ্রি আছে, সেইটা ধরে কাটবো। তাহলে আবার পৃথিবীর দুটো গোলার্ধে ভাগ হবে, একটা পূর্ব গোলার্ধ, একটা পশ্চিম গোলার্ধ। ভারতবর্ষ হচ্ছে অক্ষাংশগত ভাবে উত্তর গোলার্ধের দেশ, আর দ্রাঘিমাংশগত ভাবে পূর্ব গোলার্ধে। তার টোটাল ভারত কি গোলার্ধের দেশ? উত্তর পূর্ব গোলার্ধের দেশ। ক্লিয়ার হলো? কি বললাম আমি? পৃথিবীর ম্যাপটা দেখিয়ে দেওয়ার পর এখানে নয় আরেকবার দেখিয়ে দেওয়া যায়, ভারত কি গোলার্ধের দেশ বললাম আমি? উত্তর পূর্ব গোলার্ধের দেশ। এইবার ভারত কোন মহাদেশের অন্তর্গত? দেখো এখানে এই যে মানচিত্রটা রয়েছে, এখানে এই ওপরের মহাদেশটার নাম কি? এশিয়া মহাদেশ। এইদিকে আরো ছিল, ওগুলো আমরা ইচ্ছা করে ঢাকা দিয়ে দিয়েছি, যেহেতু আমরা এইটা নিয়ে এখন প্রধানত কাজ করবো বলে, সেই জন্য। তাহলে এশিয়া মহাদেশের এই যে অংশটা দেখো, এই নিচের দিকে দক্ষিণ অংশটা, এটা এশিয়া মহাদেশ তো। এশিয়া মহাদেশের এই যে দক্ষিণ অংশটা, এই নিচের দিকে অংশটা দক্ষিণ এশিয়া। এইখানকার মধ্যে সবচেয়ে বড় দেশ হচ্ছে ভারত। আর বিশেষ করে ভারতকে কেন্দ্র করে অনেক প্রাচীন কাল থেকে এইখানকার সভ্যতাগুলো বিস্তৃত হয়েছে। ওই জন্য এই অংশটাকে বলা হয় ভারতীয় উপমহাদেশ। কি বলবো এই অংশটার নাম? এশিয়া মহাদেশের দক্ষিণ অংশটাকে বলা হয় ভারতীয় উপমহাদেশ। কেন জানো? অ্যাকচুয়ালি ভারতের আগে যে আকারটা ছিল, আমাদের স্বাধীনতার আগে বা প্রাচীন যুগে, মনে করো এইখান থেকে এই পাকিস্তান আমাদের সঙ্গে ছিল, আফগানিস্তানের অনেক অংশ আমাদের সঙ্গে ছিল, এইখান থেকে সেই পুরোপুরি এই যে এইগুলো, এই বাংলাদেশ থেকে শুরু করে সবগুলো আমাদের সঙ্গে ছিল একসাথে। পরে ভেঙে একটু ছোট ছোট হয়েছে, পাকিস্তান আলাদা হয়ে গেছে, বাংলাদেশ আলাদা হয়ে গেছে, তাই না? ওই জন্য ওই অংশটার নাম হচ্ছে ভারতীয় উপমহাদেশ। সবার ক্লিয়ার হয়েছে কি বলেছি? তাহলে ভারতীয় উপমহাদেশটা কি বোঝা গেছে? এশিয়া মহাদেশের দক্ষিণ দিকের যে অঞ্চল, সেই অঞ্চলে বাণিজ্য থেকে শুরু করে, শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ভারত হচ্ছে প্রধান কেন্দ্র। ভারতকে কেন্দ্র করে গড়ে উঠেছে বলে ওই জন্য এই অংশের নাম হয়েছে ভারতীয় উপমহাদেশ। যেমন তোমরা জেনে থাকবে, ওশিয়ানিয়া মহাদেশের আগে আমরা ওশিয়ানিয়া বলতাম, এখন ওর নাম চেঞ্জ করে বেশিরভাগ জায়গায় কি ব্যবহার করা হচ্ছে? অস্ট্রেলিয়া মহাদেশ। কেন? কারণ ওশিয়ানিয়ার মধ্যে সবচেয়ে বড় দেশ কে? অস্ট্রেলিয়া। ও ছাড়াও অনেক দেশ আছে, নিউজিল্যান্ড আছে, পাপুয়া নিউ গিনি আছে, অনেকগুলো আছে, কিন্তু তবুও এখন ওই মহাদেশটার নাম বলা হচ্ছে অস্ট্রেলিয়া। মানে ওই মহাদেশের বেশিরভাগ অঞ্চল জুড়ে কি আছে? অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার নাম যারা ক্রিকেট খেলে নিশ্চয়ই জানো সবাই, বড় বড় প্লেয়ার সব অস্ট্রেলিয়া থেকে আসে, ওরা সবচেয়ে বেশি বিশ্বকাপও জিতেছে, তাই না? তো যাই হোক, সেটা আমরা বাদ দিচ্ছি। তাহলে এখানে বোঝা গেল কি বললাম, ভারতের উপমহাদেশটা কি জিনিস। আচ্ছা, এইবার হচ্ছে ভারতের মানচিত্রে আমরা চলে যাচ্ছি, পৃথিবীর মানচিত্রটা আমরা রেখে দিচ্ছি, এটা নিচে ওই ঢুকে দাও তো। এখানে দেখো এই ভারতের মানচিত্র সবাই দেখতে পাচ্ছ। ভূগোল পড়ার সময় মানচিত্রটা মাস্ট। এই ভারতের ক্ষেত্রে দেখো এই নীল অংশগুলো সব কি? সমুদ্র। আমি বলেছিলাম জলভাগটা মানচিত্রে আমরা নীল রং দিয়ে দেখাই। তাহলে হচ্ছে এইখানে ভারতের তিন দিকে দেখো সব জল আছে, এই দিকটা পশ্চিম দিক, পূর্ব দিক আর দক্ষিণ দিক, তিন দিকে জল আছে। তিন দিকে জল থাকার দরুন ভারতকে কি বলা হয়? উপদ্বীপ বলা হয়। পুরোপুরি দ্বীপ হলে কি হতো? তার চারদিকে জল থাকতো, যে স্থলভাগের চারদিকে জলবেষ্টিত তাকে আমরা বলি দ্বীপ। আর ভারতের যেহেতু তিন দিকে জল, ওই জন্য ভারতকে আমরা কি বলি? উপদ্বীপ বলি। বোঝা গেছে আমাদের দেশ সম্পর্কে অনেকগুলো তথ্য আমরা জানলাম বলে। তাহলে বোঝা গেল ভারতকে কেন আমরা উপদ্বীপ বলছি। এইবার যে কনসেপ্টে আমরা অ্যাকচুয়াল যাব, সেটা হচ্ছে আমাদের ভারতের যারা প্রতিবেশী দেশ আছে সেগুলো জানবো। প্রথমে প্রতিবেশী দেশের কথা আমি বাদ দিচ্ছি, শুধু প্রতিবেশী কাকে বলে? আমার বাড়ির আশেপাশে যে সমস্ত লোক বাস করে তাদেরকে আমরা কি বলি? প্রতিবেশী বলি। সব সময়ের জন্য জেনে রাখবে, প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখাটা খুব জরুরি। এটা আমি আগের ক্লাসেও বলেছিলাম, এই ক্লাসেও বলছি। এবার আমাদের ক্ষেত্রে এখনকার দিনে বিশেষ করে দেখা যায় বাড়ির পাশের লোকজনদের সঙ্গে বেশি ঝগড়া থাকে মানুষের। কিন্তু উচিত হচ্ছে তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে যত তুমি মিল রাখবে, তত তুমি বিভিন্ন দিক থেকে সুযোগ সুবিধা পাবে। দেশের কথা বাদ দাও, এখন তোমার নিজের কথা ভাবো। মনে করো একদিন রাত্রেবেলা তোমার হঠাৎ করে শরীর খারাপ হয়েছে খুব, তাহলে তোমার বাড়িতে হয়তো কেউ নেই সেই অবস্থায়, তাহলে কারা তোমার দেখাশোনা করবে? কারা তোমার ডাক্তারখানায় নিয়ে যাবে? কারা এ করবে? ওই প্রতিবেশীরাই তোমার হেল্প করবে। তখন কোনো কারণবশত তোমার বিশাল পরিমাণ একটুখানি টাকা পয়সার দরকার,
বিশেষ করে এখন তো সম্পর্কগুলো খারাপ হচ্ছে। আগেরকার দিনে মনে করো আমার বাড়িতে কিছু রান্না হয়নি, হঠাৎ করে বাচ্চাটা খাবে, একটা পাশের বাড়ির লোকের কাছে ভাত চেয়ে নিয়ে আসলো, আবার পরে ফের তাকে দিয়ে দেবে, মানে এই ধার নেওয়া দেওয়া এরকম চলতো সবাই প্রতিবেশীদের মধ্যে, তরকারি দেওয়া নেওয়া চলতো প্রচুর। এখন আস্তে আস্তে আমাদের সম্পর্কগুলো খারাপ হচ্ছে পাশের বাড়ির লোকজনদের সঙ্গে, কিন্তু আগে আগে ওইগুলো খুব চলতো, মানে প্রত্যেকজনের বাড়িতে দেখবে বাটি অদল বদল হতো দুপুরবেলা, খাবার দাবার দেওয়া নেওয়া এরকম হতো। তো বিষয়টা এইরকম। মানে ব্যাপারটা কি বলতে চাইছি, আমার বাড়ির আশপাশে যারা থাকে তারা আমার প্রতিবেশী, ওদের সঙ্গে আমার সম্পর্ক ভালো রাখতে হবে। তাহলে আমাদের দেশ ভারতবর্ষ, তাহলে আমাদের আশপাশে আমাদের যে প্রতিবেশীগুলো রয়েছে তাদের সঙ্গে যদি আমরা সম্পর্ক ভালো রাখি, তাহলে বিভিন্ন বিষয়ে আদান প্রদান, আমরা ওদের কাছে কিছু জিনিস আমদানি করতে পারবো, কিছু রপ্তানি করতে পারবো। যেমন মনে করো শ্রীলঙ্কা থেকে আমরা প্রচুর পরিমাণে মশলাপাতি আমদানি করি। শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়, অনেকে হয়তো জেনে থাকবে তোমরা, দিয়ে যায়। আবার দেখা যাচ্ছে নেপাল ভুটানের কাছে আমরা হচ্ছে বিভিন্ন পাহাড়ি খনিজ আদান প্রদান করতে পারি, বা আমরা ওদের অনেক কিছু হেল্প করতে পারি যদি আমরা করে থাকি। বাংলাদেশে যেমন আমরা প্রচুর পরিমাণে বিদ্যুৎ দিয়ে থাকি, হেল্প করে থাকি, বা আমাদের নদীর জলগুলো ওখানে দিয়ে থাকি। আর বাংলাদেশ আমাদের সঙ্গে মানে আমার এত ভালো রিলেশন, বাংলাদেশের যদিও সামান্য একটু সমস্যা হয়েছে এই কিছুদিন আগে, শেখ হাসিনা ওদের যে প্রধানমন্ত্রী পদত্যাগ করলো, মানে আমাদের এখানে এসে এখন আশ্রয় নিয়েছে, তখন একটুখানি রিলেশনটা আমাদের খারাপ হয়েছে বাংলাদেশের সঙ্গে, কিন্তু দীর্ঘকালীন যাবৎ বাংলাদেশের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক। সব বলবো আমি একে একে। তাহলে এখানে কি করবো, আমাদের তাহলে প্রতিবেশীর সঙ্গে যে ভালো সম্পর্ক হয়, আমরা ওদের ওখানে গিয়ে ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করতে পারবো, ওরা আমাদের এখানে ব্যবসা করে টাকা পয়সা ইনকাম করতে পারবে। বাইরের একটা কোনো দেশ আমাদের উপর আক্রমণ করেছে, তখন আমার প্রতিবেশী যদি হেল্প করে, তাহলে আমরা দুজন মিলে একইভাবে তাদেরকে লড়াই হারিয়ে দিতে পারবো। ওই জন্য প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক থাকাটা জরুরি। আর যারা ভারতের প্রতিবেশী দেশ রয়েছে সেগুলো আমরা যদি এক এক করে দেখে নিই, দেখো এই দিক থেকে যদি আমরা শুরু করি, এখানে একজন রয়েছে তার নাম হচ্ছে মায়ানমার। ঠিক আছে, দেখো এই মায়ানমার, এবার একটা করে দেশ জানবো, সেই দেশের রাজধানীটা আমরা একবারে জেনে নেবো। ঠিক আছে, তাহলে মায়ানমারের রাজধানীর নাম কি, নেপাই দাও। ঠিক আছে, যারা খাতায় লিখেছো নিশ্চয়ই মিলিয়ে নিতে পারবে। আচ্ছা, তারপরে এখানে আমাদের একদম ক্লোজ যে প্রতিবেশী, দেখো আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে, এইটা পশ্চিমবঙ্গ। ঠিক আছে, পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে সীমানা, এত লম্বা সীমানা আমরা শেয়ার করছি বাংলাদেশের সঙ্গে। তাহলে এইটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের রাজধানী সবাই নিশ্চয়ই জানো ঢাকা। এই বাংলাদেশে দেখো আমাদের কতগুলো সীমানা, দেখো এই প্রচুর পুরো এখান থেকে এই পর্যন্ত সীমানা। আমরা এইখানে গিয়েছিলাম, এইখানে পুরো বাংলাদেশ, আমরা যেখানে আমি গল্পটা বললাম, আমরা যেখানে গিয়েছিলাম সেখান থেকে 1 কিলোমিটার গেলে বাংলাদেশ। পুরো আমাদের যে একটা কলেজে একটা ছেলে ভর্তি করতে গেছিলাম, পুরো বাংলাদেশের কোলে একদম। তো বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের বা পুরো ভারতের বিশাল ভালো সম্পর্ক। তারপর এখান থেকে আমরা উপরে উঠে যাচ্ছি, দেখো ভুটান সাদা রঙের দেখতে পাচ্ছ, ভুটানের রাজধানীর নাম কি, থিম্পু। দেখো এখানে রয়েছে, তোমরা হয়তো অত দূর থেকে দেখতে পাচ্ছ না, কিন্তু ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু। আরেকটা দেশ আমাদের পাশে রয়েছে নেপাল, নেপালের রাজধানী কি, কাঠমান্ডু। ওপরে একটা দেশ আছে তার নাম হচ্ছে চীন, চীনের রাজধানী বেজিং। ঠিক আছে, আচ্ছা চীনের, এবার এখানে যদি একটা প্রশ্ন একবারে আমি তোমাদের বুঝিয়ে দিয়ে যাই, ভারতের সবচেয়ে বৃহত্তম প্রতিবেশী দেশ, মানে ভারতের প্রতিবেশী দেশ অথচ তাদের মধ্যে সবচেয়ে বড় কে, চীন। এটা মাথায় রেখে দেবে। তাহলে ভারতের বৃহত্তম প্রতিবেশী দেশ হচ্ছে চীন। আচ্ছা, চীন থেকে আমরা উপরের দিকে চলে যাচ্ছি, এইখানে এই কোণে দেখো আফগানিস্তান আছে, আফগানিস্তানের রাজধানী কাবুল। ঠিক আছে, আচ্ছা ওখান থেকে নিচে আসছি পাকিস্তান, পাকিস্তানের রাজধানী হচ্ছে কি, ইসলামাবাদ। হ্যাঁ, ইসলামাবাদ তো পাকিস্তানের রাজধানী। আচ্ছা ইসলামাবাদ হলো। আচ্ছা ওখান থেকে তাহলে কটা দেশ হলো, দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা, আর দুটো দেশ বাকি আছে। এই ম্যাপে আমাদের যেটা দেখা যাচ্ছে না, মোটামুটি এইরকম একটা জায়গাতে রয়েছে, তার নাম হচ্ছে মালদ্বীপ। কি বললাম, মালদ্বীপ। আর হচ্ছে এইদিকে একটা দেশ রয়েছে, এর নাম হচ্ছে শ্রীলঙ্কা, এটা আমাদের প্রতিবেশী দেশ। ঠিক আছে, তাহলে শ্রীলঙ্কার রাজধানীর নাম কি, শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে। এটা একটু কঠিন নাম, আমরা মনে করে নেবো, বলে দিচ্ছি আমি কিভাবে মনে রাখবে। একটা শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে, শ্রীলঙ্কার একটা অন্যতম প্লেয়ার ছিল, বিশাল ভালো খেলতো জয়বর্ধনে, এখন হচ্ছে সম্ভবত মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ হবে, এখন আছে কিনা জানি না, তবে দীর্ঘদিন যাবত মুম্বাই ইন্ডিয়ান্সের কোচ ছিল উনি, জয়বর্ধনে। তা ওই নামটা দিয়ে মনে রাখতে হবে, শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে। ঠিক আছে, ওটা শ্রীলঙ্কার ভাষায় অনেক সোজা, আমাদের ভাষায় একটু কঠিন লাগছে আমাদের। আচ্ছা, মালদ্বীপের রাজধানী হচ্ছে মালে। তাহলে আমাদের কটা প্রতিবেশী দেশ আছে, মোট 9টা প্রতিবেশী দেশ, 9টা। 9জনের রাজধানী আমরা জেনে গেছি, আর একবার ছোট্ট করে রিভিশন করে নেবো, চটপট দেখে নাও। মায়ানমারের রাজধানী নেপাই দাও, বাংলাদেশের রাজধানী ঢাকা, আচ্ছা আমি গিয়ে দিচ্ছি, ভুটানের রাজধানী থিম্পু, নেপালের রাজধানী কাঠমান্ডু, আফগানিস্তানের রাজধানী হচ্ছে তোমার কাবুল, আর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, আর হচ্ছে তোমার এইখানে মালদ্বীপের রাজধানী মালে, আর শ্রীলঙ্কার রাজধানী হচ্ছে শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে। এইবার শোনো, এবারে আমরা এখানে একটা নতুন জিনিস জানবো, সেটার নাম হচ্ছে শার্ক। কি বললাম, শার্ক। যে শার্ক সেই সমুদ্রে থাকে ওই শার্ক নয়, না শার্ক নেডো বলে একটা সিনেমা রয়েছে, সেই শার্ক নয়। শার্ক নেডো সিনেমাটা কেউ দেখেছো? বলা হচ্ছে মেঘের সাথে শার্ক বৃষ্টি হয়, শার্ক মানে বৃষ্টি হবে পানির জায়গায়, সেখানে কি শার্ক পড়বে, সমুদ্রের শার্ক ওই ঘূর্ণঝড়ের প্রভাবে ওখান থেকে উঠে এসে পুরো এতে পড়বে, সেই শার্ক এসে পুরো মানুষের মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে,
খেয়ে নিচ্ছে মানুষের এসে, এই সিনেমা সেটা শার্কনেডো। সম্ভবত 2-3টে পার্টও আছে, বিশাল ভয়ঙ্কর, দেখলে ভয় লাগে তোমার এমন ব্যাপার। তো এটা হচ্ছে শার্ক। এটা কোন শার্ক একটুখানি আমরা জেনে নিই। দেখো, এস ফর হচ্ছে সাউথ, এ ফর এশিয়ান, এ ফর হচ্ছে অ্যাসোসিয়েশন, ফর রিজিওনাল কোঅপারেশন। মানে দক্ষিণ এশীয় অঞ্চলে আমার যে দেশগুলো আছে সেই দেশগুলো একে অপরের সাহায্য করার জন্য বিভিন্ন ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, বাণিজ্য ক্ষেত্রে, সব জায়গায়, কৃষি ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে সাহায্য করার জন্য একটা সংস্থা গঠন করেছি, যে আমরা সবাই মিলে এই সংস্থার অধীনে থেকে হচ্ছে কি করব, আমাদের দেশের উন্নতি সাধন করবো বা একে অপরের হেল্প করব, সাহায্য করব। ক্লিয়ার হলো? সেই এটার নাম কি বললাম? শার্ক, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সবাই আমার সঙ্গে একবার বলে নেবে, কারণ এটা অনেকের পড়তে অসুবিধা হচ্ছে, আমি দেখছিলাম। কি বললাম? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ক্লিয়ার হলো সবার? তাহলে এই সার্ক কত সালে তৈরি হয়েছে? 1985 সালে। কত সালে বললাম? 1985-এ তৈরি হয়েছে। এই সার্কের সদস্য সংখ্যা কটা আছে? 8টি সদস্য আছে। আচ্ছা, এইবার শোনো, এই সার্কের সদর দপ্তর কোথায় রয়েছে বলো? কাঠমান্ডু। আমরা শুধু কাঠমান্ডুটা লিখছি, নিশ্চয়ই তোমরা জানো নেপালের রাজধানী কাঠমান্ডু, এক্ষুনি আমরা আলোচনা করে নিয়েছি। তাহলে এই বিষয়গুলো জানলে যে কোনো কেউ বানিয়ে দিলে 2-3 নম্বর তোমরা একটা পেয়ে যাবে। তোমাদের স্কুলের পরীক্ষায় ফার্স্ট সামেটিভের সার্কটা পড়ার খুব সম্ভাবনা আছে। তাহলে কি বললাম? এই নেপালের রাজধানী কাঠমান্ডুতে রয়েছে। তাহলে কে কে সদস্য সেটা জানবো। আমাদের ভারত একটা, আর ওর প্রতিবেশী দেশ কটা? 9টা। তাহলে মোট 10টা হচ্ছে, এদের মধ্যে 2জন বাদ যাবে। কে কে বাদ যাবে? চীন আর মায়ানমার, এই দুটো বাদ গেলে আমার তাহলে 8টা দেশ হচ্ছে এই সার্কের সদস্য। ক্লিয়ার হলো সবাই? দেখো, তাহলে মায়ানমার আমাদের কি বাদ, তাহলে বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, 3টে হলো। চীন বাদ। ওপরে যাচ্ছি, আফগানিস্তান হলো 4টে, আর হচ্ছে পাকিস্তান হলো 5টা, মালদ্বীপ হলো 6টা, শ্রীলঙ্কা হলো 7টা, আর আমাদের ভারত একটা, 8টা। ক্লিয়ার হলো? তাহলে শুধু একটা জিনিস যদি তোমরা মুখস্থ করো, সেখান থেকে পুরো ব্যাপারগুলো ক্লিয়ার হয়ে যাবে। শুধু ভারতের প্রতিবেশী দেশ কটা যদি কেউ ম্যাপে মনে রাখতে পারে, তাহলে ওখান থেকে আমরা কি করে নিতে পারবো? সার্কের দেশগুলো মনে নিতে পারবো। সার্ক যদি আমার টিকা পড়ে, কি লিখবো? যে সার্কের পুরো কথা হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সার্ক গঠিত হয় 1985 সালে। দুটো পয়েন্ট হয়ে গেল। তার পয়েন্টে লিখবো সার্কের সদর দপ্তর আছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে। তারপরে পয়েন্টে লিখবো সার্কের সদস্য, লিখবো সদস্য দেশগুলি 8টি হলো, বলে 8টার নাম লিখে দেবো চটপট করে। হয়ে গেল। এইবার নিচের দিকে দুটো লাইন শুধু লিখলে তুমি 3 পাবে। কি লিখবে? যে দক্ষিণ এশীয় অঞ্চলের দেশগুলি পরস্পর সহযোগিতা করার জন্য একটা সংস্থা তৈরি করে, যেটা সার্ক নামে পরিচিত। ব্যাস, হয়ে গেল, কাজ শেষ, পুরো সার্ক কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমাদের সার্ক হয়ে গেল। এরপর আমাদের কি রয়েছে? এরপর আমাদের সদস্য দেশগুলো, মানে প্রতিবেশী দেশগুলো সম্পর্কে আমরা জানবো শুধুমাত্র। প্রথম যে দেশের কথা বলেছে তার নাম হচ্ছে নেপাল। তার নাম কি? এই নেপাল। নেপাল হচ্ছে একটা পাহাড়ি দেশ, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ ওখানে রয়েছে, যার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। ক্লিয়ার হলো? আচ্ছা, নেপালের রাজধানীর নাম কি? কাঠমান্ডু। নেপালের প্রধান নদীর নাম কি? কালীগন্ডক। ঠিক আছে। আর হচ্ছে নেপালে কি হয়, চাষ কি কি হয়? ধান, গম, পাট, ঠিক আছে, এগুলো মোটামুটি। আর রয়েছে জোয়ার, আখ, কার্পাস, এগুলো আছে। প্রধান শিল্প কাগজ শিল্প, সুতি শিল্প, আর মেন শিল্প যেটা আমার মনে হয় পর্যটন শিল্প। নেপালের অর্থনীতির বেশিরভাগ অংশটাই কোন শিল্পের থেকে টাকা আসে? পর্যটন শিল্প। এত লোক বিদেশ থেকে যখন বেড়াতে আসে, ওখানে হচ্ছে পর্যটন শিল্প খুব বিখ্যাত। হ্যাঁ, চলে আয় ভেতরে আস্তে আস্তে। প্রধান প্রধান শহর কি রয়েছে? কাঠমান্ডু তো অবশ্যই প্রধান শহর, তার সঙ্গে সঙ্গে পোখরা, বিরাটনগর আর জনকপুর। ঠিক আছে। আচ্ছা, তাহলে নেপালের পর্যটন শিল্প সম্পর্কে বলেছি। নেপাল হচ্ছে পৃথিবীর অন্যতম একটা ভালো পর্বতের বা পাহাড়ের দেশ। মারাত্মক সিনিক বিউটি ওখানে রয়েছে, মানে প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে। বিভিন্ন বিদেশি পর্যটক ওখানে ওই জন্য যায়, সেই বিদেশি মুদ্রা অর্জন করে নেপালের পর্যটন শিল্পের, মানে নেপালের অর্থনীতি উন্নতি লাভ করেছে। বলো শেষ। আর ভুটান, ভুটানের রাজধানীর নাম কি? থিম্পু। থিম্পু রাজধানীর নাম। প্রধান নদীর নাম কি? মানস। আর রয়েছে এখানকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কুলাকাংড়ি রয়েছে। জব, ভুট্টা, বার্লি, আপেল, বড় এলাচ, কমলা লেবু। ওখানে কমলা লেবুটা খুব বিখ্যাত, ভুটানের কমলা লেবু ভীষণ বিখ্যাত। কমলা লেবু আর আপেলটা খুব বিখ্যাত জিনিস। আচ্ছা শোনো এবারে, এখানকার প্রধান শিল্প কি? সিমেন্ট, কাঠ, জ্যাম, জেলি আর পানীয়, এই কটা রয়েছে। আচ্ছা, এবার বলছে আমাদের ভুটানের অন্যতম শিল্প হচ্ছে ফল যে রয়েছে, সেই ফলকে হচ্ছে প্রক্রিয়াকরণ। এখনকার দিনে নতুন একটা বিজনেস উঠেছে, দেখবে বিভিন্ন ফল সরু সরু মেশিনের মাধ্যমে স্লাইস করে করে কাটা হচ্ছে, কেটে সেগুলো মেশিনে শুকানো হচ্ছে, শুকিয়ে প্যাকেটজাত করে বিক্রি করা হচ্ছে। একটা কমলা লেবু যদি তোমার ধরেন বাজারে বিক্রি হয় 20 টাকা, ওই কমলা লেবুটা তুমি পিস করে যদি শুকিয়ে বিক্রি করো 120 টাকা, 130 টাকা পিস হয়ে যাবে।
মানে প্যাকেটটার দাম হয়ে যাবে। ওই ধরনের ফল থেকে অনেকগুলো শিল্প হয়। জ্যাম জেলি এগুলো তো অবশ্যই পুরোনো আমলের জিনিস। এখন নতুন কনসেপ্ট আমি তোমাদের বললাম, জ্যাম জেলি তো আগে থেকেই হয়, ফলের রস দিয়ে, ফল দিয়ে, বা বিভিন্ন পিকেল যেগুলো মানে আচার যেগুলো, ওগুলো সব ওই ভুটানে বিশাল বিখ্যাত, ভুটানের শিল্পের মধ্যে। ক্লিয়ার হলো ভুটানটা। এরপর যেটা রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসটা ছোট্ট করে আমাদের জানতেই হবে। ভারতবর্ষ যখন স্বাধীন হলো 1947 সালে, তখন দুটো দেশ হয়ে গেল, ভাগ হয়ে গেল দুটো দেশে। একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে ভারত। আমাদের ভারতে থাকলো। পাকিস্তান ওরা শুধুমাত্র ধর্মগতভাবে একটা দেশ করেছে, শুধু মুসলিমদের নিয়ে। এইবার ওরা অনেকগুলো দেশ, অনেকগুলো অংশ চেয়েছিল আমাদের থেকে, কিন্তু অনেক কিছু কাজকর্ম করে লর্ড মাউন্ট ব্যাটেন বলে তখন ভারতের একজন বড় লাট ছিল, আর হচ্ছে সে বিদেশ থেকে মানে ইংল্যান্ড থেকে একটা লোককে ডাকলো, তার নাম হচ্ছে সিরিল র্যাটক্লিফ। আমাদের বই এগুলো নেই, আমি তো বলে দিচ্ছি কি নাম বললাম, সিরিল র্যাটক্লিফ। ওর ডেকেছে, ডাকার পরে উনি সব দেশ জায়গাগুলো ভাগ করেছে ভারত আর পাকিস্তানের মধ্যে। তো সেখানে পাকিস্তানের অনেকগুলো চাহিদা ছিল, ওরা কাশ্মীরটা পুরোপুরি নিতে চেয়েছিল, পাঞ্জাবটা পুরোপুরি নিতে চেয়েছিল, বাংলার পুরো অংশটা নিতে চেয়েছিল, কিন্তু সেগুলো মোটামুটি ভাগ করার পরে ওদেরকে এই এই যে সাদা অংশ দেখছো, আর ওদের ম্যাপটা এখানে পুরো নেই, ওইদিকে দেওয়া হলো। আর বাংলাদেশের কিছুটা অংশ মানে আমাদের বাংলাটা ভেঙে দুটো ভাগ হয়েছে, একটা পূর্ব বাংলা, একটা পশ্চিম বাংলা। পূর্ব বাংলাটা ওরা নিয়ে চলে গেছে, আছে ওরা। আবার হচ্ছে অনেকদিন পর ওদের নিজেদের মধ্যে ঠোকাঠুকি হয়েছে। কি নিয়ে প্রধানত ঠোকাঠুকি হয়েছে? পাকিস্তানের এই যে পশ্চিম দিকের এলাকা, এরা সবাই উর্দু ভাষায় কথা বলে, আর পূর্ব দিকের এলাকা এরা সবাই বাংলা ভাষায় কথা বলে। কিন্তু পাকিস্তানের অর্থনীতির বেশিরভাগ অংশটা মানে তোমার চাষবাস থেকে শুরু করে, মানে অ্যাকচুয়ালি একটা দেশ চলে কিসে, তার খাবার থাকতে হবে, ধান গম তৈরি হতে হবে, তো চাষটা বেশিরভাগ হয় এখানেই বাংলাদেশ। এদিকে তেমন কোনো চাষবাস হয় না, তাহলে বেশি মেন খাবার জোগাচ্ছে কে? পূর্ব পাকিস্তান। আর পশ্চিম পাকিস্তানের লোকজন খাচ্ছে। অথচ বিভিন্ন যে সরকারি জায়গা, অফিস আদালতে, পুলিশের ক্ষেত্রে, সব জায়গায় পশ্চিম পাকিস্তানের লোকদের বেশি, সংখ্যাটা বেশি ওখানে। বুঝতে পারছো? তারা সবসময় পূর্ব পাকিস্তানের লোকজনের প্রতি একটা খারাপ আচরণ তৈরি করছে। তখন কি হলো, এদের মধ্যে একটা ধীরে 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 একটা ঐক্যবদ্ধতা তৈরি হলো, অনেকগুলো আন্দোলন হলো। এবার বিশেষ করে ওরা চেয়েছিল যে পুরোপুরি পাকিস্তানের ভাষাটা জোর করে চাপিয়ে দেবে, উর্দু ভাষা করে দেবে, পুরো পাকিস্তানে উর্দু ভাষা হয়ে যাবে। মনে করো তুমি সাপোজ ধরো কালকের থেকে হঠাৎ করে যদি বলে দেয় যে আমাদের ভারতবর্ষে কোনো বাংলা বইপত্র আর থাকবে না, যেখানে যত পড়াশোনা সব হিন্দিতে হবে, আমরা মেনে নিতে পারবো? কাল থেকে আমি এসে ক্লাসে পড়াতে পারবো এত ফ্রিকুয়েন্টলি? আমার ছেলেমেয়েরা এত ভালোভাবে বুঝতে পারবে হিন্দি যখন বোঝাবো আমি? পারবে না। কিছু কিছু আস্তে আস্তে ট্রান্সফার করলে আলাদা বিষয়। ওরা হঠাৎ করে ঘোষণা করতে আছে যে উর্দু হয় প্রধান ভাষা। এই নিয়ে আন্দোলন হচ্ছে, ভাষা আন্দোলন। 22শে ফেব্রুয়ারি যেটা চলে গেল আমাদের, প্রচুর লোকজনকে ওরা হত্যা করেছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, মানে বাংলাদেশের আমাদের ভাই বলবো তারা, যেহেতু আমরা একই ভাষায় কথা বলি। সেই জন্য পুরো পৃথিবী জুড়ে ওই দিনটা মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এরকম অনেকগুলো বিষয় হয়েছে। হতে হতে বাংলাদেশের সব লোকজন একটা মানুষের নেতৃত্বে একত্রিত হয়েছে, যার নাম হচ্ছে শেখ মুজিবুর রহমান। তাতে আমাদের ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর ভারতের যারা নেতা নেত্রী ছিল সবাই হেল্প করেছে বিশাল। কারণ একটা বৃহত্তর আন্দোলন হয়েছে। আর পাকিস্তানের যারা পশ্চিম পাকিস্তানের লোকজন, তারা ওদের দেশেরই লোকজন, বাংলাদেশের লোকজনকে প্রচুর মানে কি বলবো কোচাকুচি করে মেরেছে, বিশাল বাজেভাবে মেরেছে। মেয়ে ছেলে সবার মানে খুব বাজে ব্যবহার করেছে, দিনের পর দিন অত্যাচার করছে। তখন ওখানকার লোকজন পুরো প্রচুর পালিয়ে আমাদের পশ্চিমবঙ্গে চলে এসেছে, অগরতলা ত্রিপুরায় চলে এসেছে। এসে এখানে আমাদের প্রধানমন্ত্রী তৎকালীন টেন্ট ফেন্ট খাটিয়ে রিফিউজি ক্যাম্প করেছে, করে এখানে আশ্রয় নিয়েছে। এইখানে এবার আমাদের লোকজনরা ওদের ট্রেনিং দিয়েছে সৈন্যবাহিনী হিসেবে। তারা এবার বাংলাদেশে ফিরে গিয়ে লড়াই করে পাকিস্তানের ওই সৈন্যবাহিনীকে হারিয়ে দিয়ে নতুন একটা দেশ হয়েছে, যার নাম হচ্ছে বাংলাদেশ। কত সালে হয়েছে? 1971 সালে। ক্লিয়ার হলো সবাই? তাহলে বাংলাদেশ কি করে গঠন হলো? আমাদের ভারতের সাহায্যে ওরা গঠন হয়েছে, নাহলে ওদের পক্ষে হয়তো বা সম্ভব হতো না পাকিস্তানের বিরুদ্ধে লড়াই জেতা। বা তখন পাকিস্তানের আবার হেল্প করছিল প্রচুর পরিমাণে আমেরিকা, বিশাল সাহায্য করছিল। কিন্তু তবুও আমাদের ভারতের যে সৈন্যবাহিনী তারা হেল্প করে হারিয়ে দিয়েছে। দেওয়ার পর একটা চুক্তি হয়েছে, হয়ে বাংলাদেশকে স্বাধীনতা দিয়ে দিয়েছে ওরা। সেখান থেকে বাংলাদেশ হয়েছে। তাহলে বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। ক্লিয়ার হলো? বাংলাদেশের হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো? কেওক্রাডং, তাই তো? আচ্ছা, বাংলাদেশের ভাষা নিশ্চয় আর বলতে হবে না, বাংলা ভাষা। আচ্ছা, বাংলাদেশের যে আমার মনে হয় ওদের একটা বিখ্যাত শিল্প আছে, যেটা হচ্ছে মসলিন। ঢাকার মসলিন হচ্ছে পৃথিবী বিখ্যাত। বলা হয়ে থাকে যে মেয়েদের যে বড় শাড়ি, একটা বড় শাড়ি এত নরম কাপড় মসলিনের নাকি ভাঁজ করে করে একটা দেশলাইয়ের খামের মধ্যে ঢুকে যাবে, অত বড় শাড়ি। সেটা খুলে তুমি পরতে পারবে। আমি নিজের চোখে দেখিনি, তবে ওটা বিখ্যাত, পৃথিবী বিখ্যাত ওটা। ঢাকার মসলিন এত সফট, এত নরম। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, তাহলে আর কি রয়েছে? বাংলাদেশের চাষ, আমাদের যেমন চাষ হয়, ও আচ্ছা ওটা মিস করে গেছে। ওদের প্রধান নদী হচ্ছে মেঘনা নদী। আর বাংলাদেশের ইলিশ পৃথিবী বিখ্যাত, জানো তো? বাংলাদেশের ইলিশ পুরোপুরি পৃথিবী বিখ্যাত, পদ্মার ইলিশ। যাই হোক, প্রধান কৃষি ফসল কি কি রয়েছে? ধান, পাট, ভুট্টা, গম, জোয়ার, কার্পাস, চা, আখ ইত্যাদি প্রধান শিল্প রয়েছে। পাট, কাগজ, আর বস্ত্র, সিমেন্ট, তাঁত, মৃৎশিল্প, এইগুলো প্রধান প্রধান। শহর কি রয়েছে? ঢাকা তো অবশ্যই প্রধান শহর।
তার সঙ্গে চট্টগ্রাম, শ্রীহট্ট, খুলনা এগুলো সব রয়েছে। তাহলে এই হচ্ছে বাংলাদেশ। তোমাদের পড়া ছিল ভুটান পর্যন্ত। মায়ানমারটা আজকে আমরা জেনে নেব, নেওয়ার পরে মোটামুটি প্রশ্ন উত্তরের দিকে চলে যাব। তাহলে হচ্ছে মায়ানমারের রাজধানী আগেও বলেছি, নেপাই দাও হচ্ছে মায়ানমারের রাজধানী। এইটা মায়ানমারের ছবি, দেখে নাও। আচ্ছা, মায়ানমারের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কাকাবোরাজি। আচ্ছা, এর প্রধান নদী হচ্ছে ইরাবতী। সেই ইরাবতীর চুপ কথা একটা সিরিয়াল ছিল, ওইরকম ইরাবতী তাহলে প্রধান নদী। আচ্ছা, প্রধান ভাষা হচ্ছে বর্মী। আচ্ছা, ধান, ভুট্টা, জোয়ার, জব, তামাক, তৈলবীজ এখানে বিখ্যাত। আর চিনি, পাট, রেশম হচ্ছে এখানকার প্রধান শিল্প। প্রধান শহর হচ্ছে অবশ্যই হচ্ছে ওদের এটা তোমার নেপাইদাও প্রধান শহর, তার সঙ্গে ইয়াঙ্গন, মান্দালয় আর মৌলমিন এইগুলো প্রধান শহর। এখানে বলা যায় খনিজ সম্পদ, আর খনিজ সম্পদে বেশ সমৃদ্ধ। ইরাবতী আর চিন্দুইল নদী অববাহিকায় খনিজ তেল পাওয়া যায়। খনিজ তেল মাটির নিচে থেকে পাওয়া যায়, নিশ্চয়ই তোমরা জানো। আর সেখানে আছে কি, টিন, সীসা, দস্তা, টাংস্টেন আর মূল্যবান পাথর উত্তোলনে মায়ানমার পৃথিবী বিখ্যাত। ঠিক আছে। আচ্ছা, বলো এই পর্যন্ত। তাহলে তোমাদের পড়া থাকবে পরের দিনের, যেটা তিনটে পড়া থাকবে। একটা হচ্ছে বাংলাদেশ, মায়ানমার আর শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা একটুখানি বলে দিই, শ্রীলঙ্কাটা তাহলে শ্রীলঙ্কার রাজধানীর নাম কি বলেছি? শ্রী জয়বর্ধনে পুরাকোট্টে। শ্রীলঙ্কাকে দারুচিনির দ্বীপ বলা হয়। এটা মশলা উৎপাদনের জন্য পুরো এই অনেক দিন আগে থেকে পৃথিবী বিখ্যাত, প্রাচীন কাল থেকে। শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ হচ্ছে পেট্রো তালাগালা। ঠিক আছে, কি বললাম? পেড্রো তালাগালা শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গ। প্রধান নদী হচ্ছে তোমার কি? মহাবলী, গঙ্গা। আচ্ছা, শ্রীলঙ্কার প্রধান ভাষা হচ্ছে সিংহলি। ধান, চা, আখ, ভুট্টা, তৈলবীজ এগুলো শ্রীলঙ্কায় পাওয়া যায়। প্রধান শহর হচ্ছে কলম্বো আছে, জাফনা আছে, কান্ডি আর রত্নপুরা। এই এখন যে টি-20 বিশ্বকাপ হচ্ছে, কোথায় কোথায় হচ্ছে? ভারত আর শ্রীলঙ্কা দুটো দেশ মিলিয়ে কো হোস্ট করেছে, একসাথে হোস্ট করেছে বিশ্বকাপটা। কিছু কিছু খেলা আমাদের ভারতে হচ্ছে, কিছু কিছু খেলা শ্রীলঙ্কায় হচ্ছে। যাই হোক, এইবার শোনো, এবার শ্রীলঙ্কা সম্পর্কে একটা জিনিস জানতে হবে। আমাদের যে প্রাচীন রামায়ণ, একদম ঠিকঠাক এক্সাক্ট ওটা নয়, অনেকের মধ্যে মতভেদ আছে, আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি। বলা হয়ে থাকে যে লঙ্কার কথা বলা হয়েছিল, আমাদের রাবণের যে রাজধানী, রাবণের যে রাজ্য, সেটা হচ্ছে শ্রীলঙ্কা। বিভিন্ন জন বলছে, কিন্তু এখন আবার সেটার কনসেপ্ট পাল্টাচ্ছে। অনেক ঐতিহাসিকরা দেখছে না, অ্যাকচুয়াল শ্রীলঙ্কা নয়, বলা থাকে ওইটা। তাহলে কি বললাম, আমাদের মোটামুটি রামায়ণ মতে শ্রীলঙ্কা হচ্ছে সেই রাবণের লঙ্কা, ওইখানে। ঠিক আছে। আচ্ছা শোনো, এবারে শ্রীলঙ্কায় কি কি বিখ্যাত বললাম আমি? দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। এই জন্য শ্রীলঙ্কায় হচ্ছে দারুচিনির দ্বীপ বলে, ওটা একটা দাগিয়ে নেবে তোমরা। আর গ্রাফাইট উৎপাদন। গ্রাফাইটটা কি জিনিস? পেন্সিলের মধ্যে যেটা থাকে গ্রাফাইট, ওটা কার্বন এক জাতীয়, মানে কয়লা। ওইটা উৎপাদনে শ্রীলঙ্কা হচ্ছে পৃথিবীতে প্রথম। এটা মনে রাখতে হবে আমাদের। গ্রাফাইট উৎপাদনে শ্রীলঙ্কা পৃথিবীতে প্রথম। একটা শর্ট প্রশ্ন আছে। ব্যাস, এবার টেক্সট বই পড়ে নেবে। টেক্সট বই আরো অনেক বেশি তথ্য দেওয়া রয়েছে, সেগুলো ভালো করে জেনে নেবে। এই তিনটে স্কুল পড়া থাকবে, এই তিনটে আমাদের কি বলে ওটা, তিনটে দেশ, প্রতিবেশী দেশ পড়া থাকবে। আর পরের দিনে হলে শেষ হয়ে যাবে। এবার আমরা পড়া ধরবো, আর হচ্ছে শর্ট প্রশ্ন ফের আজকে দেবো। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে, অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো। আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য। তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।